প্রিয় দেশপ্রেমিক বাংলাদেশী, দেশে বিদেশে যেখানেই আছেন, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2020 থেকে 2021-এ পদার্পণ করলো এই দুনিয়া, কিন্তু এই বছর পরিবর্তনে কিন্তু বেশিরভাগ মানুষেরই কোনো পরিবর্তন আসবে না। যাদের জীবনে দারিদ্রতা গতকালকে ছিল, তাদের দারিদ্রতা আজকেও আছে। আমি দেখছি চতুর্দিকে আমাকে অনেকেই মেসেজ পাঠিয়েছেন, হ্যাপি নিউ ইয়ার। আসলে নতুন বছরের সাথে হ্যাপি হওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই। আমি আগের বছরগুলোতেও অনেক বছর আমি হ্যাপি নিউ ইয়ার বার্তা আমি অনেকের সাথে বার্তা বিনিময় করেছি, কিন্তু এবছর আমি কারোর সাথে বার্তা বিনিময় করিনি আমি। কারণ নতুন বছর এসেছে বলেই যে সবকিছুর পরিবর্তন হ্যাপি কিছু হয়ে গেছে তা নয়। বাংলাদেশের এবং পৃথিবীর অন্যান্য জায়গার যেই সকল সমস্যা ছিল, এখনো কিন্তু এই নতুন বছর 2021 রয়ে গেছে। এই অবস্থার পরিবর্তন না করলে শুধু বছর পরিবর্তনে কোনো কিছুর পরিবর্তন হবে না। আপনারা অনেকেই আশা করছেন নতুন বছরে হয়তো অনেক কিছুর পরিবর্তন আসবে, কিন্তু পরিবর্তন আল্লাহ চাইলে আল্লাহ রহম করলে হবে। তবে আল্লাহ বলেছেন যে আমাদেরকে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। কিন্তু আপনি যার যার জায়গায় বসে কোনো দায়িত্ব পালন করবেন না আর মনে করবেন পরিবর্তন হয়ে যাবে বা কেউ এসে পরিবর্তন করে দিবে, এই অলস চিন্তা ভাবনা নিয়ে আপনি কখনো মুক্তির আশা করতে পারেন না এবং মুক্তি আসবে না সেভাবে। আমি আবার চেষ্টা করবো আজকে এটা আসলেই ছোট রাখার জন্য, সেই জন্য আমি খুব অল্প কথায় শেষ করার চেষ্টা করব। আজকে দেখেন, একটা দেশের সরকার যে জনগণের এবং দেশের ভালো চায় না, সেই সরকারের ভিতরে কিন্তু কোনো কিছুতে কোনো আন্তরিকতা থাকে না কোনো কাজে, যার ফলে তার কাজের মাঝখানে আল্লাহর কোনো রহমত বা বরকতও আসে না। কারণ যে কোনো দেশের স্বৈরাচারী এবং অসৎ সরকাররা চায় সবসময় তার জনগণ যেন বোকার রাজ্যে বসবাস করে, তাদেরকে অন্ধ বানিয়ে, বধির এবং মুখ বানিয়ে, এবং তাদেরকে দুর্বল চিত্তের করে, তাদেরকে জ্ঞান সর্বস্ব সমস্ত জ্ঞানহীন করে তাদেরকে যেন অন্যায়ভাবে তাদের পরিচালনা করতে সুবিধা হয়। সেই বর্তমান শেখ হাসিনা সরকার কিন্তু তাই করছে। সারা পৃথিবীতে অন্যান্য দেশে যখন ঘরে বসে হলেও পড়াশোনা হচ্ছে, ক্লাস হচ্ছে, কোনো দেশে যেমন এই কানাডার মতো দেশেও সীমিত আকারে ক্লাস হচ্ছে, এবং বাকি যার যার পছন্দ অনুসারে কেউ ঘরে বসে করছে, কেউ বিদ্যালয়ে গিয়ে করছে, তারপরেও পড়াশোনা চলছে। এবং এই পড়াশোনার মাঝখানে জ্ঞান আহরণটা নিশ্চিত করা হচ্ছে, শিক্ষকরা এবং দেশের সরকার সেটা নিশ্চিত করছে, এবং দেশের জনগণ ও ছাত্রছাত্রীরা সেটা মনোযোগের সাথে তারা পালন করে যাচ্ছে। কারণ তারা জানে যে ইনশাল্লাহ এক সময় কোভিড চলে যাবে, করোনা চলে যাবে, কিন্তু তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়, তখন তাদেরকে এই সমাজে টিকে থাকতে হবে। কিন্তু এই সরকার পতনের ভয়ে স্কুল কলেজ খুলছে না, যার ফলে করোনার সময় খুব খারাপ সময় বন্ধ রাখতে পারতো। কিন্তু বাংলাদেশের সামাজিক অবস্থা দেখলে, বিয়ে শাদী, এক এক বাড়িতে আরেক বাড়িতে দাওয়াত, এইসব দেখলে তো মনে হয় না বাংলাদেশে কোনো করোনার কোন প্রকার রেস্ট্রিকশন বা পরিবেশ আছে সেই ধরনের। সবাই যার যার মতো স্বাভাবিক জীবনযাপনই করছে। সেই ক্ষেত্রে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোই বন্ধ। সরকার এই জনগণকে এবং দেশকে ধ্বংস করার জন্য, যেটাই 12 বছরে পঙ্গু করে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে, শিক্ষা ব্যবস্থাকে, অন্যান্য সর্বক্ষেত্রের মতোই ঠিক একইভাবে আরো ধ্বংস করার জন্য এই শিক্ষা ব্যবস্থাটাকে অটোমেটিক পাস করিয়ে দিয়ে পরীক্ষা ছাড়া আর একটা ভয়ঙ্কর অপরাধ করেছে। এবং এখন দেখছি এইচএসসির ফলাফল কবে পাবলিশ হবে তারও ঠিক নেই। মূল কথা, এই যে ছেলে মেয়েদেরকে এদের কনফিডেন্স এবং এদের শিক্ষার মানটাকে যে ধ্বংস করে দিল, এই ছেলে মেয়েগুলো কিন্তু এখন বুঝতে পারছে না এটার আঘাতটা আসবে পরে। সুতরাং আপনাদেরকে সচেতন হতে হবে, নিজেদের দায়িত্বটা পালন করে যেতে হবে। এই নতুন বছর বলেন বা কোভিড বলেন, কোনো কিছুই অটোমেটিক চেঞ্জ হবে না।
আপনাদেরকে নিজের সন্তানের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে এবং ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা তোমাদের নিজেদের পড়াশোনা অত্যন্ত মনোযোগের সাথে এবং সিনসিয়ারিটির সাথে তোমরা সেই পড়াশোনা চালিয়ে যাও। এই সরকারের অটো পাস বা এই ধরনের কোনো প্রকার ভয়ঙ্কর ফাঁদে তোমরা পা দিও না। তোমাদের জ্ঞান অর্জন তোমরা চালিয়ে যাও, কারণ তোমরা যদি হাসিনা সরকারের এইসবে খুশি থাকো, তোমরা যখন দেশের বাইরে যাও তখন কিন্তু কোথাও কোনো নিজের রাস্তা ব্যবস্থা করতে পারবে না, কোথাও কোনো চাকরি, তখন দেখবে যে তোমরা কত নিচে পড়ে আছো শিক্ষার মানে। তার একটা উদাহরণ দিতে গেলে বলতে হয় যে জাতিসংঘের গ্লোবাল নলেজ ইন্ডেক্সে বাংলাদেশে 138টা দেশের মাঝখানে 112 নাম্বার হয়েছে। এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায় যে বাংলাদেশের আজকে শিক্ষার মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং তোমরা যদি মনে করো যে তোমরা অটোমেটিক্যালি জীবনে এই অটো পাস করিয়ে দিয়েছে আর তোমরা তার বাধা কোথাও পাবে না, এর খারাপ ফলাফলটাও কিন্তু সামনে আসবে যদি তোমরা সেটাকে ব্যক্তিগত উদ্যোগে কাটিয়ে না ওঠো। যদি ব্যক্তিগত উদ্যোগে কাটিয়ে ওঠো তাহলে বাঁচতে পারবে, কিন্তু শেখ হাসিনার এই ভয়ঙ্কর বাজে পরিকল্পনায়, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পরিকল্পনায় তোমরা পা দিও না। বাংলাদেশের শেখ হাসিনা এবং তার বাবার মূর্তি নিয়ে কথা বলার কারণে কৃষকের ফসল কেটে দিয়েছে। এটা একটা সমাজ ব্যবস্থা আজকে কত নিচে গেলে, কত জঙ্গলের পর্যায়ে গেলে একটা দেশে এই অবস্থা হতে পারে যে একটা মানুষ তার বাক স্বাধীনতা, সারা পৃথিবীতে যেই বাক স্বাধীনতা আছে, যে একটা মানুষ তার ব্যক্তিগত মতামত দিতেই পারে, আর যে সরকারে আছে, যে জনগণের ভোটে সরকারে আসে বৈধভাবে, সেও সমালোচনার যোগ্য, কারণ জনগণ তার সমালোচনা করবেই। আর এই সরকার হচ্ছে ভোট চোর, মধ্যরাতে ভোট চুরি করে সে ক্ষমতা এসেছে এবং সারা বাংলাদেশে 12 বছর ধরে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে দেশ ধ্বংস করার জন্য, এবং এই দেশের ধর্মপ্রাণ মানুষদেরকে ধ্বংস করার জন্য। তাদের বিরুদ্ধে জনগণ সমালোচনা করবেই এবং এটা তাদের অধিকার, তাদের নাগরিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার। সেই কথা বলার কারণে আওয়ামী সন্ত্রাসীরা গিয়ে সকল ফসল কেটে ফেলবে। তারপরে দেখলাম 30শে ডিসেম্বর কল্যাণপুর এলাকা থেকে সাদ্দাম হোসেন নামে একজনকে শেখ হাসিনা আর তার বাবাকে নিয়ে ফেসবুকে লেখার কারণে তাকে র্যাব ধরে নিয়েছে। আবার র্যাব এরকম একটা সামান্য সাধারণ গণতান্ত্রিক চর্চা একটা মানুষ ফেসবুকে লিখতেই পারে। যুক্তরাষ্ট্রে, কানাডাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তার জনগণ টেলিভিশনের প্রোগ্রামে এসে আজে বাজে কথা বলে হাসির ঠাট্টা তামাশা মস্করা করছে, তাকে বোকা ডাকছে, পাগল ডাকছে, তাকে কনম্যান ডাকছে, তাকে ক্রিমিনাল ডাকছে, উন্মুক্ত সমালোচনা করছে। কেউ কিন্তু প্রেসিডেন্টকে গিয়ে আঘাত করছে না বা মারছে না, সেটা অপরাধ হতো, অন্যায় হতো, কিন্তু জনগণের সমালোচনা করার সম্পূর্ণ অধিকার আছে। বাংলাদেশে সেখানে শেখ হাসিনা বা তার বাবাকে নিয়ে কথা বললেই তাকে ধরে নিয়ে যায়, তাকে জেলে দেয়। তাও কি র্যাব, একটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা এত বড় গুরুত্বপূর্ণ একটা সংস্থা, এরকম ফেসবুকে লেখার কারণে তার এতগুলো ফোর্স ব্যবহার করে, গাড়ি ব্যবহার করে, তাকে নাটকীয় ভাবে কত কাহিনী করে তাকে আবার অ্যারেস্ট করে। আবার সেটাও পত্রিকায় আসে কি উদ্ধার করেছে, একটা মোবাইল ফোন আর 2টা সিম। আজকে এই দেশটা মূর্তি নিয়ে কথা বলার কারণে ফসল কেটে ফেলা আর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে এইভাবে তুলে নিয়ে গিয়ে এই যে হীরক রাজার দেশটা তৈরি হয়েছে, এই হীরক রাজার দেশটা তৈরি করেছেন জনগণ। আপনারা চোখের সামনে 12 বছর চুপ থেকে আপনারা এটাকে করতে দিয়েছেন। অনেক সুযোগ এসেছিল কথা বলার, কিন্তু কথা বলেন নাই। সরকার যত অন্যায়, যত অপরাধ করেছে সব মুখ বন্ধ করে সহ্য করে নিয়েছেন। পরের দিন সরকারের সাহস আরো বেড়ে গেছে। এভাবে যতটা বছর পার হয়েছে সরকারের সাহস, দুঃসাহস, অপশক্তি, শয়তানি পরিকল্পনা এবং শয়তানি কার্যক্রম বছরকে বছর আরো বেড়ে গেছে। আজকাল তাকিয়ে দেখেন এই সরকারের বড় বড় শয়তানগুলা
শয়তানি করতে করতে তাদের শয়তানের সমস্ত অপকর্ম তাদের চেহারায় কিন্তু আল্লাহ ভাসিয়ে দিয়েছেন। চেহারার দিকে তাকালে নারায়ণগঞ্জের একটা বদমাশ কথা বলে, এই ক্রিমিনাল, এই খুনিটা কথা বলে, তার চেহারার দিকে তাকালে বোঝা যায় সারা দুনিয়ার পাপ তার মাঝখানে। এদেরকে নিয়ে এদের নাম নিতে আমার মুখে ঘৃণা হয়। এদের সেই যোগ্যতা নাই যে আমি তাদের মুখে নাম নিব। বাট আপনারা তো নিজেই বুঝতে পারছেন এই ক্রিমিনালগুলা কারা। শুধু এই ক্রিমিনাল না, এইসব রাস্তাঘাটের ড্রেনের নর্দমার পোকাগুলা এই সরকারের সবগুলা, শেখ হাসিনা থেকে আরম্ভ করে তার প্রতিটা অপকর্মের সঙ্গী সাথী সবার চেহারা কিন্তু এরকম। একটারও ভালো চেহারা মাঝখানে কোনো নোরানি দেখবেন না, চেহারা মাঝখানে কোনো মিথ্যা কথা বলতে বলতে, পাপ কাজ করতে করতে সমস্ত পাপ মুখের মাঝখানে চলে আসছে, চেহারায় চলে আসছে ভাই। এবং আপনাদের ভূমিকা এখানে এই অপকর্মে, কারণ আপনারা চুপ ছিলেন, এখনো চুপ আছেন। এখন আসি অন্য কথায়। বছর শুরু হয়েছে, অল্প অল্প করে সব কথাই আমাকে বলতে হবে, কারণ আপনাদের ভূমিকা, আপনাদের সজাগ আগে না হলে কোন সরকার পরিবর্তনও দেশের কোনো উপকার হবে না। আপনারা পরিবর্তন হলে পরেই এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হতে হবে, সরকার ব্যবস্থার পরিবর্তন হতে হবে। তারপরে যদি একটা নির্বাচন দিয়ে সরকার আসে, সেই পরিবর্তিত সমাজ ব্যবস্থা এবং সরকার ব্যবস্থার মাধ্যমে একটা সুন্দর গণতান্ত্রিক, সর্বদলীয়, সর্বধর্মীয় একটা সোনার বাংলাদেশ তৈরি হবে। কিন্তু আপনাদের পরিবর্তন না হলে সরকার পরিবর্তন করেও কোনো লাভ নেই। সুতরাং আপনাদের পরিবর্তনের কথাগুলাই বলছি, এতক্ষণ যা বলেছি যে আপনাদের ভূমিকা এই দেশ ধ্বংসে। ছোট ছোট অনেক বিষয় থাকে, বলতে হয়। আমি আমেরিকা থেকে বাংলাদেশে গিয়েছি, আমি গুলশানে অফিস নিয়েছি। তো মনে করলাম গুলশানে অফিস নিয়েছি 2 নম্বরে, আমি আমেরিকার স্টাইলে আমার অফিসের এমপ্লয়ীদেরকে নিয়ে যে চলো সব ইয়াং ছেলে মেয়ে আমার সফটওয়্যার কোম্পানিতে, আমি ওদেরকে নিয়ে চলো, ওদের সবাইকে নিয়ে লাঞ্চ খাওয়াই। আমি তো আমি আমেরিকান স্টাইলে, বাইরের দেশের স্টাইলে আমার এমপ্লয়ীদেরকে সবাইকে নিয়ে আমি একসাথে হাঁটতে হাঁটতে গিয়ে গুলশানের ওই কখনো বিএফসি তে কখনো ওই জায়গায় চলে যেতাম লাঞ্চ খেতে, স্যুট পরে, সুন্দর জুতা পরে। যখন এই রাস্তায় বেরোতাম, প্রথম কথা হচ্ছে এত নোংরা ড্রেনের পরিবেশ, সমস্ত ড্রেনের নোংরা, ঢাকা সিটি কর্পোরেশনের এই অসভ্যগুলা, ঘুষখোরগুলা ড্রেনের ময়লা তুলে রাস্তার পাশেই ফেলে রেখেছে। একটা মানুষের ওখানে, একটা মানুষের পক্ষে ওর পাশ দিয়ে হাঁটা সম্ভব না। মানে এই ডিসিসির কাছে, এই ঘুষখোর হারামখোর সরকারি কর্মকর্তাদের কাছে এই জনগণ যেন কোনো বিষয় না। কেন বিষয় না? আপনারা সরকারকে এত বছর বুঝিয়ে দিয়েছেন যে আসলে তারা যা ইচ্ছা, এইটা রাজতন্ত্র, এটা তাদের বাবার সম্পত্তি, তারা ক্ষমতা এসে যা ইচ্ছা তা করতে পারে, আপনাদের কোনো মূল্য নেই। সেই জন্য কিন্তু ড্রেনের ময়লাগুলা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাকি সারা বাংলাদেশে অন্য বড় জিনিস আমাকে বোঝাতে হবে না। আমি যত দেখি তত অবাক হই, কি করে পৃথিবীর অন্য কোনো দেশের মানুষ, সভ্য দেশের একটা মানুষ চুপ করে থাকতে পারতো না। জনগণ প্রতিবাদ করে রাস্তায় নেমে এসে একদিনে সরকারের পতন ঘটিয়ে দিত। আমি যখন হাঁটতে বেরিয়েছি, খেতে যাচ্ছি, তখন আমার সামনে, আমার মুখের সামনে, আমার গায়ের সামনে অন্যান্য অফিস থেকে টাই পরা স্যুট পরা লোকজন মিলে মুখের মাঝখানে লম্বা করে আওয়াজ করে একটা বিরাট বড় করে আমার সামনে থু ফেলে দিলেন, আমার মুখের সামনেই, আমার গায়ের সামনে। সভ্যতা, ভদ্রতা বলতে কোনো জ্ঞান নেই। কখনো থুতু মুখে আসলেও লুকিয়ে কোনো মানুষের উপর যেন না ফেলি, দূরে আড়ালে গিয়ে, রাস্তার বাইরে গিয়ে এমন ভাবে ফেলি যেন কোনো মানুষের মুখের সামনে না পড়ে যে আমি এইভাবে থুতুটা ফেলেছি। এই ভদ্রতা, সভ্যতাটা কিন্তু মানুষ ঘর থেকে, নিজের পরিবার থেকে শিখে আসে, স্কুলে শেখা যায় না। আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। একটা জাতি হিসেবে আপনাদেরকে কতটুকু পথ পেরোতে হবে, কতটুকু মানুষ হতে হবে আপনাদেরকে, একটা ছোট্ট উদাহরণ দিলাম, আর বাকি তো বাদেই দিলাম। বাংলাদেশিরা তো লাইনে দাঁড়াতে জানে না। এই করোনার কারণে 6 ফিট দূরে রাখতে বলে কাঁধের উপরে উঠে যায়। এই কানাডার মতো দেশেও আপনি অন্য কোনো এই দেশের লোকাল স্টোরে গেলে দেখবেন বাঙালিদের ব্যবহার একরকম, আর বাঙালি স্টোরে গেলে দেখবেন একজন আরেকজনের গায়ের উপর পড়ে যাচ্ছে। কারণ ঢেকি স্বর্গে গেল বাড়াবাদে। এই জাতির চরিত্রের পরিবর্তন হয় না। বাংলাদেশের বাঙালি জনগণ পৃথিবীর যে কোনো দেশে গিয়ে থাকে, যেখানে একটা বাঙালি অধ্যুষিত এলাকা বেশি, সেখানে দেখবেন ওই জায়গাটাকে আর দেখলে বাংলাদেশি, ওই দেশের কানাডার বা আমেরিকার বা ইউরোপের এলাকা মনে হয় না, ওইটা মনে হয় যেন বাংলাদেশের ঠাটারি বাজার বা আমিন বাজার।
আপনাদের এই চরিত্রের পরিবর্তন কবে করবেন? এই চরিত্রের পরিবর্তন আপনারা না করলে একটা স্বর্ণের তৈরি একটা সরকার, একটা মসজিদের ইমাম সাহেবকে পবিত্র, জীবনে পাপ করেন এমন মানুষকে সরকারে বসালেও এই দেশ টিকবে না। কারণ এই দেশের ব্যবহারকারী, এই দেশের জনগণ, তাদের চরিত্রের কারণেই, তাদের চরিত্রের প্রতিফলনেই কিন্তু আজকে এই স্বৈরাচার অত্যাচারী শেখ হাসিনা। সুতরাং নিজেদের চরিত্রের পরিবর্তন করেন আপনারা। এখন আসছি অন্য কথা, এখানেও পরিবর্তন আসবে। পেঁয়াজের, বাংলাদেশে যখন পেঁয়াজের বাম্পার চিটাগাঙে বিশাল ফলন হয়েছে, বাংলাদেশে পেঁয়াজের দাম সেই 250 টাকা থেকে এখন নেমে আসছে অনেক নিচে, 40-50 টাকা বা এরকমই নেমে আসছে। ঠিক তখনই ভারত আবার বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি শুরু করে দিয়েছে, এবং সরকার হয়তোবা সেটা, অবশ্যই ভারতের গোলাম সরকার, সেটা হয়তোবা খুলে দিবে। বাংলাদেশে 2 লাখ মেট্রিক টনের উপরে পেঁয়াজের আমদানি হয়েছে। পেঁয়াজের অভাব নাই বললেই চলে। এখন কেন ভারতের পেঁয়াজের আমদানির পারমিশন দেওয়া হবে? কোন জনগণ, যার সামান্যতম জনগণের জন্য এবং দেশের জন্য চিন্তা আছে, এরকম একটা ভারতের মতো একটা শত্রু দেশের, যে বাংলাদেশের সকল শুধু ক্ষতিই চায়, তার দেশের পেঁয়াজ কেন বাংলাদেশে ঢুকবে? এখন মানলাম এই দেশদ্রোহী সরকার, ভোটচোর সরকার, ভারতের গোলাম সরকার, সে পেঁয়াজের রপ্তানি বাংলাদেশে খুলে দিল, কিন্তু আপনারা পেঁয়াজ কি বাংলাদেশের সরকার খাবে, শেখ হাসিনা খাবে তার ছাত্রলীগ নিয়ে? আপনারা ভারতের পেঁয়াজ কিনেন না, আপনারা ভারতের পেঁয়াজ আপনারা কিনবেন না। একটা সহজ একটা কথা, একটা ক্রেতা বাজার নিয়ন্ত্রণ করবে না, বিক্রেতা বাজার নিয়ন্ত্রণ করবে। আপনারা আজকে বাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে বিক্রেতারা, কারণ আপনারা হচ্ছেন হুজুগে। যেন কোন একটা জিনিস চোখ বন্ধ করে আগে পিছে দেশ নিয়ে আপনাদের তো কোনো মাথা ব্যথাই নেই, সব স্বার্থপর বলেই কেউ কারো আমার কথা শুনতে চান না। যত বলি যে আপনারা ভারতের জিনিস কিনেন না, আমি গত প্রায় 15-20 বছর ধরে ভারতের কোনো জিনিস কেনা ছাড়া আমার পরিবার চলছে। আপনার কেন চলে না? আমি বাংলাদেশে থাকতেও আমি ভারতের জিনিস কিনতাম না, বাইরে এসে আমি ভারতের জিনিস কিনি না। এখন বাংলাদেশে লোকাল মার্কেটে কোনো বাংলাদেশি দোকানে গেলে সবকিছুতে হাত দিলি ভারতের জিনিস। আমি ভারতের জিনিসটা না কিনে আমি বাংলাদেশের তৈরি জিনিসটা কিনে নিয়ে আসি। দরকার হলে অন্য দেশের কিনবো, তো আমি ভারতের কিনবো না। আপনাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনাদের ভিতরে দেশপ্রেম না আসবে, আপনাদের ভাগ্যে ভালো কখনো কিছু আসবে না। আপনাদের এই দুর্ভাগ্যের পরিবর্তন কখনো হবে না যতদিন পর্যন্ত আপনাদের ভিতরে পরিবর্তন না আসবে। আপনারা ভারতের পেঁয়াজ কেনা বন্ধ করেন, ভারতের দ্রব্য সামগ্রী কেনা বন্ধ করেন। আমার লিস্ট দেখে আমি অবাক হই, এই যে 2000-এর উপরে মেট্রিক টনের উপরে, যে 2 লাখ মেট্রিক টনের উপরে যে পেঁয়াজ আসলো, কোথেকে এসেছে আমি দেশের নামগুলো দেখে অবাক হই। মায়ানমার, পাকিস্তান, চীন, মিশর, তুরস্ক, নেদারল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি সংযুক্ত আরব আমিরাত, সেখানে যেখানে বালু ছাড়া ধুলা ছাড়া কিছু দেখা যায় না, সেখান থেকে আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়। কতটুকু দুর্ভাগা জাতি আমরা। কৃষক না হয়, আবহাওয়ার প্রতিফলনে বাংলাদেশে কখনো পেঁয়াজের কখনো বাড়তি ফলন হয়, কখনো কমতি ফলন হয়। আর চোরা কারবারিদের, যেসব চোরা কারবারি গোডাউনে নিয়ে পেঁয়াজ জমায়, সারা গ্রামের এলাকার জনগণ গিয়ে ওই গোডাউন জ্বালিয়ে দেন, ভেঙে দেন। যে যখন আপনার এইভাবে চোরা কারবারিদের এবং বাজার নিয়ন্ত্রণ করার জন্য, দাম বাড়ানোর জন্য গোডাউনে করতে শুরু করে, এইসব গোডাউন আপনারা জ্বালাতে শুরু করবেন, তখন দেখবেন বাংলাদেশের এইসব চোরা কারবারিরা আস্তে আস্তে সংখ্যায় কমে যাবে। আপনারা কোনো আওয়াজ করেন না বলেই আজকাল তারা আপনাদেরকে এইভাবে আপনাদেরকে চালায়, আপনাদের উপর অত্যাচার করে। প্রতিবাদী হন না বলেই শেখ হাসিনা 3 বার 4 বার 5 বার করে বিদ্যুতের দাম বাড়ায়, আর কুইক রেন্টালের নামে তাদের দলীয় লোকজনদেরকে তাকে দেশের এই জনগণের টাকা দিয়ে দেয়। কেন আমরা বাংলাদেশের, যদি অনেকে আজকাল করছেন, সবজি করছেন, কিছু কিছু আকারে ফলমূল করছেন, অনেকেই করছেন। বাংলাদেশে আজকাল অনেক প্রোগ্রামের মধ্যে শায়েখ সিরাজের মতো লোকের কারণে টেলিভিশন বা এই ধরনের প্রচার অনেক হয়েছে, আমার ভালো, এই জায়গায় অনেক উন্নত জায়গায় এসছে বাংলাদেশ। আমি নিজের চোখে দেখেছি যেভাবে পুকুরে, গ্রামে গঞ্জে যেভাবে মাছ, তারপরে মুরগি, ব্রয়লার এসব হয়েছে, অনেক উন্নতি হয়েছে।
এটা জনগণের প্রচেষ্টায়, কোনো সরকারের প্রচেষ্টায় নয়। বাংলাদেশের এই পর্যন্ত যত শিল্প কলকারখানায় যত উন্নতি হয়েছে প্রত্যেকটা জনগণের এবং ব্যবসায়ীদের ব্যক্তিগত প্রচেষ্টায়, কোনো সরকারের কোনো ভূমিকা নাই। সরকার বরঞ্চ ধ্বংস করেছে ব্যাংকের টাকা চুরি করে, এবং এইসব ব্যবসায়ীদের জন্য তাদের ব্যবসা করা কষ্টকর এবং দুর্গম করে দিয়ে তাদের জন্য আরো কষ্টকর করে দিয়েছে সবকিছু। সুতরাং আপনারা দরকার হলে প্রত্যেকের ছাদে ছাদে পেঁয়াজ লাগান, তারপরও আশ্চর্য এইসব দেশের নামে পেঁয়াজ, যেসব দেশ থেকে পেঁয়াজ এসেছে আমি নাম শুনে হা হয়ে গেলাম। দ্বিতীয় কথায় আসি, নারায়ণগঞ্জের মসজিদের 29 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের মসজিদে যে এতগুলো মানুষ মারা গেল বিস্ফোরণে, আমি এর আগে লাইভে বলেছি বিস্ফোরণ ছিল একটা চক্রান্ত। শেখ হাসিনার আগের দিনের হুমকি ধামকি, তারপরের দিনই কিন্তু মসজিদে বিস্ফোরণটা কিন্তু কোনো এমন সময় হয় নাই যে মসজিদ তখন ফাঁকা ছিল। যখন মুসলিমরা নামাজ পড়তে গেছে তখনই বিস্ফোরণটা হয়েছে। আবার এর চার্জশিট কাদেরকে দিয়েছে? মসজিদ কমিটির সভাপতি সহকারে আর 29 জন, তাদের মধ্যে থেকে যারা ভুক্তভোগী তাদেরকে এই ভিতরে তো সেই মুসলমানের মসজিদ ধ্বংস করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, আবার চার্জশিটে মুসলমানদেরকে নাম দিয়েছে। কিন্তু এই বাংলাদেশ সরকারের তিতাস, যারা বহুদিনের অভিযোগ উপেক্ষা করে এই অপরাধের সাথে যারা জড়িত, সেই ধরনের 8 জন কর্মকর্তার সরকারের নির্দেশে তাদেরকে এই চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। আমি আগেও বহুবার বলেছি, বাংলাদেশে 12 বছরের শেখ হাসিনার আমলে, এই ফেরাউনের আমলে বাংলাদেশে কোনো হত্যার, কোনো খুন, কোনো ধর্ষণ, কোনো কিছুর বিচার হয় নাই এবং হবেও না। যেহেতু বাংলাদেশের সমস্ত বিচারক সব এরা এখন হচ্ছে হাসিনার চোর বদমাস। এরা এখন বাংলাদেশটাকে সমস্ত চোর বদমাসদের হাতে বাংলাদেশ। সুতরাং বিচার কিভাবে আসবে? বাংলাদেশের শেখ হাসিনার দুর্নীতি, স্বৈরাচারের অপকর্ম দেশের ভিতরে হতে হতে এখন পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে গেছে এই শেখ হাসিনা নিয়োজিত চোর বদমাস বিভিন্ন অ্যাম্বাসেডারের মাধ্যমে, এমবেসির মাধ্যমে। তার মাঝখানে আমি একটা দেখাই, জানি না কতটুকু স্পষ্টভাবে দেখতে পারলেন। এই যে সরকারের বিভিন্ন ফাঁদ, বিভিন্ন ধরনের কমিটি বা বিভিন্ন ধরনের এইসব ভুয়া কমিটি গঠন করে তার সদস্য পদ হিসেবে চাঁদা চাওয়া হচ্ছে বা সদস্য পদ হিসেবে রেজিস্ট্রেশনের জন্য টাকা চাওয়া হচ্ছে। আপনারা এই যে বিভিন্ন ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আপনাদেরকে বিমানবন্দরের সুবিধা দেওয়া হবে, আপনাদেরকে সন্তানদের পড়াশোনার ব্যাপারে সুবিধা দেওয়া হবে, কেউ মারা গেলে তাদের লাশ বাংলাদেশে আনার ব্যাপারে সুবিধা দেওয়া হবে, এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি কি আজকে নতুন? এই যে প্রবাসী কল্যাণ একটা মন্ত্রণালয় আছে বাংলাদেশে, এই করোনার মাঝখানে আটকা পড়ে প্রবাসীরা যে পরিমাণ ভুক্তভোগী হলো, বাংলাদেশে আটকা পড়ে তারা সরকার কাছ থেকে কোনো প্রকার সাহায্য পেল না। সেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা 1 বছরে 15-16 বার বিদেশ ভ্রমণ করে, যাত্রা করে ফুর্তি করতে, কিন্তু প্রবাসীদের জন্য কোনো প্রকার ব্যবস্থা নাই। তাদেরকে সরকার চাইলে, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটা মন্ত্রণালয় হয়েছে যারা এই প্রবাসীদের পাঠানো টাকাতেই কোটি কোটি শত কোটি টাকা তারা এটাকে খরচ করে ফুর্তিতে চলে, বড় বড় দামি দামি গাড়িতে চলে, বিদেশ ভ্রমণ করে। অথচ যখন প্রবাসীরা তারা যখন আটকা পড়লো এখানে, তখন কিন্তু ঢাকায় তাদের একটা থাকা বা খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করে নেই। এই করোনার মাঝখানে তাদের থাকা খাওয়ার জায়গা ছিল না। বহু কষ্টের মাঝখানে দিন কাটিয়ে তারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহে ভুগেছে। সরকার বিন্দুমাত্র সাহায্য করে নেই। আজকে আপনারা কিভাবে বিশ্বাস করেন? আমি বারবার বলছি, আপনারা এত অসচেতন এই জাতিটা। এটা বলেছি না, আমি আগে এতগুলো লাইভে বলেছি যে সিরাজউদ্দৌলাকে যখন বেঁধে নিয়ে যায় অপমান করতে করতে ব্রিটিশরা, তখন লর্ড ক্লাইভ তার ডায়েরিতে লিখেছিল যে পরিমাণ বাঙালি রাস্তার 2 পাশে দাঁড়িয়ে দাঁত কালিয়ে হাসছিল, ওর মাঝখানে সবাই যদি একটা করে ছোট পাথর তুলে ছুঁড়ে মারতো তাদের গায়ে,
তখন লর্ড ক্লাইভকে 3000 ব্রিটিশ সৈনিক নিয়ে তাদেরকে ভারত ছেড়ে পালাতে হতো। এটা হচ্ছে এই জাতির চরিত্র। জাতি করে হা করে তাকে তামসা দেখে মনে করে আমার কি, কিন্তু বুঝতে পারছে না যে সিরাজউদ্দৌলাকে টেনে নিয়ে নামাচ্ছে তাকে যে 200 বছরের গোলামিতে নামতে হবে। 200 বছরের পর এই মির্জাফরদের বংশধর, এই হাসিনারা যারা নিজেদেরকে নবীদের বংশধর, নাউজুবিল্লাহ নবী রসুলদের বংশধর বলে দাবি করে, আর তাদের চরিত্র দেখেন তাকিয়ে, তাদের চরিত্র কি, ফেরাউনদের চরিত্র, অথচ দাবি করে তারা নবী রসুলের। তারা হচ্ছে মির্জাফরের বংশ, ফেরাউনের বংশ। এরা এত অপকর্ম করে যাচ্ছে, আপনারা হা করিয়ে তাকিয়ে দেখছেন, ঘরে বসে আছেন। সেনাবাহিনী বা কেউ এসে আপনাদের ভাগ্যের পরিবর্তন করে দিয়ে যাবে? কোন জাতির ভাগ্যের পরিবর্তন কেউ করে না যতদিন পর্যন্ত সেই জাতি নিজে তার ভাগ্যের পরিবর্তন না করে। আপনি মালয়েশিয়ার শ্রমিকদের কাছ থেকে এই সরকার পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওই বিমানবন্দরে সেই ভোগান্তি হবে, আবার ওখান থেকে ওরা চাঁদাও নেবে, আবার বিমানবন্দরে সে ইমিগ্রেশনের পুলিশ থেকে আরম্ভ করে যারা আছে ক্যাব ট্যাব হাবি যাবে, এরাও চাঁদা চাইবে, এরাও ঘুষ নেবে। সুতরাং আপনারা যতদিন পর্যন্ত বোকার মতো এইসব মিথ্যা প্রতিশ্রুতিতে কথা শুনবেন আর কাজ করবেন, ততদিন ভুগবেন। আপনাদেরকে বারবার আমি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি। ফ্রান্সের এম্বাসিতে আমাকে একজন অভিযোগ করলো যে ফ্রান্সের এম্বাসিতে গিয়ে দেখে এম্বাসির মাঝখানে 2-3 ভারতের হিন্দি ভাষাভাষী কর্মচারী বসে কাজ করছে, এবং নেটওয়ার্কটা এত ক্রিমিনাল, এত বড় নেটওয়ার্ক যার সাথে এই বাংলাদেশ হাসিনা সরকার জড়িত, এবং এই বাংলাদেশের এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের যে নিজেকে বলে একটা জোকার। এই যে আগের লাইভে বলেছি যে বাংলাদেশের নাকি চোরাকাবেরে নাকি ভারতের ভিতরে বোমা এবং অস্ত্র নিয়ে চলে যায় এবং ওখানে গোলাগুলি করে, এই ভয় নাকি বিএসএফ তাদেরকে মারে। তখন তাকে আমি, ওই ক্লাউনটাকে আমি যখন বললাম তাহলে বাংলাদেশি লাশ কেন আমরা শুধু দেখতে পারি, ভারতীয় লাশ কেন দেখি না কেন? তারপর পরে আমার লাইভের পরেই কিন্তু দেখা গেল এই প্রথম ভারতীয় এক চোরা কারবারিকে মারা হলো। সুতরাং আমি বলেছি, আমার মতো একটা সামান্য একটা সাধারণ মানুষের কথায় যদি আওয়ামী সন্ত্রাসীরা বড় বড় ভাষণ দেয়, ভয় পায়, কথা বলে, তাদের ব্যবহার পরিবর্তন করার চেষ্টা করে, লুকিয়ে হলো, অভিনয় করে হলো, আপনারা 18 কোটির মাঝখানে 1 কোটি শুধু জেগে উঠেন। আল্লাহর রহমতে, আল্লাহর উপর ভরসা করে বলছি, ইনশাল্লাহ একদিন আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনারা যদি নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেন, তখনই যেই বাংলাদেশে আজকে নেতৃত্বের অভাব সর্বক্ষেত্রে আপনার পরিলক্ষিত অনুভব করছেন আপনারা, সেই নেতৃত্ব কিন্তু আপনারা খুঁজে পাবেন। তখনই নেতৃত্ব আসবে যখন দেখবে যে এই জাতির মাঝখানে চরিত্র ফিরে আসতে শুরু করেছে। ফ্রান্সে ক্যালকাটার নাগরিকরা ফ্রান্সে যায়, গিয়ে মিথ্যা ক্লেম করে, বাংলা ভাষাভাষী ক্লেম করে যে আমাদেরকে বাংলাদেশের হিন্দু আমরা, আমাদেরকে মেরে ভাগিয়ে দিয়েছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, সেই জন্য আমরা এইখানে আসছি অ্যাসাইলাম নেওয়ার জন্য, রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য। ফ্রান্সেই বলে রাজনৈতিক আশ্রয় নেয়, বাংলাদেশে এম্বাসিতে গিয়ে বাংলাদেশের পাসপোর্টটা নেয় ওইসব ইন্ডিয়ানদের কাছ থেকে, পাসপোর্টটা নিয়ে আবার কিছুদিন পরে বাংলাদেশে আসে, এইখানে এসে পুলিশে জয়েন করে, এইখানে এসে প্রশাসনে জয়েন করে আজকে বাংলাদেশটার এই করুণ অবস্থা। দেশটাকে আজকে কোথায় নিয়ে গেছে এরা? শুধুমাত্র এক ফ্রান্সের এম্বাসির উদাহরণ দিলাম, আর চিন্তা করে দেখেন কতগুলো এম্বাসি আছে পৃথিবীর অন্যান্য জায়গায়। কি ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং ক্ষতি হচ্ছে বাংলাদেশে। এ নিয়ে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের তথাকথিত নেতাদের কোন বক্তব্য শুনেছেন? আমি তো রাজনীতি করি না, আমি তো শুধুমাত্র দেশপ্রেমে, দেশ এবং জনগণের মুক্তিতে কথা বলছি। আর কোন রাজনৈতিক ব্যক্তিবর্গের কোনোদিন কোন কথা শুনেছেন এসব অপকর্ম নিয়ে? না। সুতরাং দেশে বিদেশে বাংলাদেশে যেখানেই আছেন, আপনারা সচেতন হয়ে যান, নিজের দায়িত্ব পালন করেন। আমাকে যারা চেনে, দেশে এবং বিদেশে আমাকে যারা চেনে, এই আওয়ামী ভারতীয় দালাল
এবং আওয়ামী সন্ত্রাসীরা অনেকে আমাকে যে উস্কানি দেওয়ার চেষ্টা করে, বদনাম ছড়ানোর জন্য বলার চেষ্টা করে যে আমি হিন্দুদের বিরুদ্ধে কথা বলি। না, আমাকে যারা ঘনিষ্ঠভাবে চিনে, আমার কাছে সবার আগে মানুষত্ব তাহার উপরে নাই। কারণ যে সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে এবং ইসলাম ধর্মে বিশ্বাস করে, সত্যিকার অর্থে ইমানদার মুসলমান, তাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীর সমস্ত সৃষ্টি, যার ভিতরে জীব আছে, সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি। যখন উপর আকাশ থেকে বৃষ্টি আসে ফসলের জন্য, শুধু কি মুসলমানদের জমিতেই বৃষ্টি পড়ে? হিন্দুদের জমিতে বৃষ্টি পড়ে না? খ্রিস্টানদের জমিতে বৃষ্টি পড়ে না? ইহুদের জমিতে বৃষ্টি পড়ে না? তাদের জমিতে ফসল হয় না? সেই বৃষ্টি কে দেয়? সেই ফসল কে দেয়? সেই ফসল আল্লাহ দেন। ওই হিন্দু, খ্রিস্টান বা ইহুদি স্বীকার না করতে পারে, তাদের বিশ্বাসে থাকতে পারে, সেই বিশ্বাস ভুল না ঠিক, সেটার বিচারের মালিক আমি না। সেটা বিচারের মালিক যে সৃষ্টি করেছেন, উনি বিচারের মালিক। সুতরাং হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি সবাই আমাদের মতোই মানুষ। শুধু যদি তার ধর্মটাকে আপনারা ভুলে যান, তাহলে দেখবেন সব একই সৃষ্টিকর্তার তৈরি মানুষ। আমরা হিন্দুদের সৃষ্টিকর্তা, মুসলমানদের সৃষ্টিকর্তা, খ্রিস্টান বা ইহুদি বা বৌদ্ধ সৃষ্টিকর্তা আলাদা আলাদা অন্য কেউ হতে পারে না। এটা খুবই স্বাভাবিক। কারণ আমাদের এক এক ধর্মের সৃষ্টিকর্তা যদি এক এক ধর্ম হতেন, তাহলে সৃষ্টিকর্তারাই মারামারিতে ব্যস্ত থাকতেন। আমাদের মারামারির আগে আমরা খেয়াল করে দেখতাম আসমানে বিরাট বড় বড় ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, উড়ন্ত ট্যাঙ্ক, আরো বড় বড় কোনো অস্ত্র শস্ত্র সৃষ্টিকর্তাদের উঠছে, তারাই ফাইট করছে। ওনারা ফাইট করতে করতে আমাদের সৃষ্টিই ধ্বংস হয়ে যেত। সুতরাং যে যার, আমাদের ইসলাম বলেছেন, ইসলাম অনুমতি দিয়েছেন যার যার ধর্ম তার তার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে না করেছেন। সুতরাং এই দেশ সমপরিমাণ যতটুকু হিন্দুদের যারা বাংলাদেশি, অরিজিনাল বাংলাদেশি, এবং ততটুকুই অরিজিনাল বাংলাদেশি মুসলমানদের, ততটুকুই অরিজিনাল বাংলাদেশি খ্রিস্টানদের, বৌদ্ধদের, সবাই দেশপ্রেমিক, সবাই ভাই ভাই, যার ধর্ম যাই হোক না কেন, সবাই ভাই ভাই। সুতরাং এইটা বলার পরে আমি বলছি, যেটা দেখালাম, যে আপনারা তথাকথিত, যেমন আওয়ামী একটা সন্ত্রাসী গ্রুপ, বাংলাদেশে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একটা সন্ত্রাসী গ্রুপের একটা কমিটি বানিয়েছেন। এরা হচ্ছে এই আওয়ামী সন্ত্রাসী দলেরই একটা অঙ্গ সংগঠন। কারণ এরা হচ্ছে আওয়ামী সরকারের কাছ থেকে মধু খায়, সুবিধা পায়, আবার ওদিক দিয়ে ভারতের সরকারের কাছ থেকেও, মোদির কাছ থেকেও আবার সুবিধা পায়, অর্থ পায়। দুই দিক থেকেই সুবিধা নেয়। এরা কিন্তু দুর্বল গরিব মানুষ হিন্দুদের দেখাশোনা করে না, দুর্বল এবং দরিদ্র খ্রিস্টানদের কোনো দেখাশোনা করে না। এরা তাদের নিজেদের স্বার্থ এবং ধনী হিন্দু খ্রিস্টান যারা আছে এবং হাসিনার আওয়ামী লীগের তথাকথিত মুসলমান নামের অমুসলিম যারা আছে, তাদের সাথেই কিন্তু তাদের মেলামেশা এবং ওঠা বসা। মূল কথা হচ্ছে এদের নিজেদের কোনো ধর্ম নাই, এদের একটাই ধর্ম, সেটা হচ্ছে শয়তান। এরা, আপনারা কোন অধিকারে 60টা সিট চান? আপনারা পারলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটের মাধ্যমে 300 সিট নিয়ে নেন, অসুবিধা নাই। আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে 300 সিট নিয়ে নেন। আপনারা সব জায়গায় খালি নিজেদেরকে বলবেন যে আপনারা কি মাইনরিটি। আরে বাংলাদেশে বড় বড়, আমি তো দেখছি বাংলাদেশের কি বলে 635 না কতটা থানা, মাঝখানে প্রায় 550 থানার ওসি হিন্দু। আপনারা তো সমস্ত সুবিধার জায়গায় আপনারা তো মেজরিটি, আপনারা পার্সেন্টেজে 7-8%, কিন্তু বাংলাদেশের সকল সরকারি চাকরিতে, সকল জায়গায় আপনারা মেজরিটি। এমনকি মেজরিটি আপনাদের যে মাদ্রাসার বোর্ডেও আপনারা দখল করে বসে আছেন বড় বড় পদগুলো। পৃথিবীর অন্য কোন দেশে আছে এটা? এই যে কানাডায় মুসলমান একটা মাইনরিটি, আমরা কি কানাডিয়ান সরকারকে আমরা বলছি যে আমরা মুসলমান মাইনরিটি, সুতরাং আমাদেরকে একটা মন্ত্রিত্ব দিতে হবে, আমাদেরকে 10টা এমপির কোটায়, আমাদেরকে মাইনরিটির কোটায় 10টা এমপি সিট দিতে হবে? কারণ এইসব দেশে আমরা এসব বলি না, কারণ আমরা শিক্ষিত। এইসব হচ্ছে ভদ্রলোকের দেশ। আপনাদের যোগ্যতা নিয়ে আসে। বাংলাদেশে কোটার ব্যাপারটাই হচ্ছে একটা দুর্নীতির জায়গা। কোটা কিসের ব্যাপার? যার যার যোগ্যতা নিয়ে আসেন। বাংলাদেশে নাম করা বড় বড় হিন্দু ডাক্তার আছে, তারা কি মনে করেন কোটার পাল্লায় এসে তারা এই ডাক্তারের জায়গায় এসেছেন? না, তারা নিজস্ব যোগ্যতায়, নিজস্ব পরিবারের যোগ্যতায়, নিজের জ্ঞানের যোগ্যতায় এসছে। তার জায়গা উনি দখল করে নিয়েছেন। তার বিরুদ্ধে 1000 জন মুসলমান দাঁড় করিয়ে দিলেও তার কাছে পাত্তা পাবে না। তাহলে এখানে কি ধর্মটা ইস্যু? ধর্মটা এখানে ইস্যু না, এখানে হচ্ছে আপনার যোগ্যতার ব্যাপার। বাংলাদেশে কোনো ক্ষেত্রে কোনো কোটাই থাকা উচিত না। এই বাংলাদেশে কোটা করে
একটা সন্ত্রাসী দেশ চালাচ্ছে, সুবিধা নিচ্ছে। আরেক হচ্ছে মুক্তিযোদ্ধা বলে, মুক্তিযোদ্ধার পরিবার বলে আরেক প্রকার সন্ত্রাসী চালাচ্ছে। আবার আরেকটা তৈরি করেছে, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, আর একজন এখনো পর্যন্ত জামাত 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 বলে রাজনীতি জনগণকে নিয়ে খেলছে, জনগণের ভাগ্য নিয়ে খেলছে। তারই মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল 18 বছর, তার বয়স হয়ে গেছে এখন, যার সবচেয়ে কম কম বয়স ছিল 18 বছর, তারও এখন বয়স হয়ে গেছে 68 বছর। 68-70 বছর বয়সের একটা মানুষ আর সমাজে কি ক্ষতি করতে পারে? সুতরাং আমাদের সব পলিটিক্স থেকে, নোংরা পলিটিক্স থেকে বেরিয়ে আসা উচিত। সবাই, সমস্ত বাংলাদেশের সকল গোত্র ধর্ম সব নির্বিশেষে সকল ভাই ভাই, সকল বোন একসাথে বাংলাদেশকে ভালোবেসে এক হয়ে যান আপনারা। আর ওইসব সুবিধাবাদী সন্ত্রাসী গোষ্ঠী যাদের কথা বলছিলাম যে 60টা সিট চান, আবার তাদের জন্য নির্বাচনের ব্যবস্থাও আর আলাদা চান, মগের মূল্য, হীরক রাজার দেশ। আপনারা যার যার যোগ্যতায় আসেন, জনগণের জনপ্রিয়তা নিয়ে আসে ভোটের মাধ্যমে, 300 সিট নিয়ে নেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি যোগ্য হন, আমি আপনার মুসলমান না হিন্দু আমি থাকবো না, আমি আপনাকে ভোটটা দিয়ে আসবো। আমরা যখন এখানে জাস্টিন ট্রুডোকে ভোট দিয়েছি, আমরা কি সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান ভোট দিয়েছি সেটা দেখে? এনডিপি থেকে একজন, আপনার এনডিপির প্রধান যে এখানে একটা দলের, সে একজন ভারতীয় শিখ ব্যাকগ্রাউন্ড, তাকে মুসলমান ধর্ম নির্বিশেষে সবাই ভোট দেয়। এখানে ওনার টারবাইন কেউ দেখে না, এখানে তার ধর্ম কেউ দেখে না, এখানে মানুষের তার যোগ্যতা দেখে, তার চরিত্র দেখে, এবং সে দেশ এবং জনগণের জন্য কতটুকু উল্লেখযোগ্য কতটুকু ভূমিকা রাখতে পারবে সেটা দেখে। আপনারা এইসব নিয়ে পলিটিক্স করতে করতে, হিন্দু মুসলমান জামাত এগুলো নিয়ে পলিটিক্স করতে করতে এখন সমস্ত অযোগ্য, চোর, বদমাস, অশিক্ষিত, জঙ্গলি, জানোয়ার সব এখন বাংলাদেশের সব ক্ষমতায়, শেখ হাসিনা থেকে আরম্ভ করে শুরু করে সব জায়গায়, সব অবস্থানে মূর্খ এবং অশিক্ষিত গুলো এখন ক্ষমতায়। সুতরাং আপনারা ওই যে বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ কি নাম দিয়েছেন, হিন্দু বিদ্যা বৌদ্ধ সমিতি, আপনারা যদি সত্যিই ভালো করতে চান, আপনারা দরিদ্র হিন্দুদের গ্রামে গ্রামে গিয়ে তাদের সমস্যা দেখেন। আমি নিজের চোখে দেখেছি যে বাংলাদেশে যে হিন্দুদের উপরে অত্যাচার হয় না, এটা মিথ্যা কথা। বাংলাদেশে হিন্দুদের, শুধু হিন্দুদের না, বাংলাদেশে মূল কথা হচ্ছে যারা দুর্বল, যারা দরিদ্র, সে হোক হিন্দু, হোক মুসলমান, হোক খ্রিস্টান, তাদের উপরে সকল সুবিধাবাদী অত্যাচারীরা তারা অত্যাচার করছে। সুযোগ পেলেই পৈতৃক সম্পত্তি, বাপ দাদার পুরনো সম্পত্তি, যে সামান্য জমিটা বাকি আছে, এই জমিটাও তারা নিয়ে যাচ্ছে জোর করে, সে হোক হিন্দু, হোক মুসলমান, হোক খ্রিস্টান। সুতরাং পারলে আপনারা বাংলাদেশের গ্রামে গ্রামে গিয়ে ওই ধরনের দুর্বল হিন্দুদের পাশে দাঁড়ান, খ্রিস্টানদের পাশে দাঁড়ান, বৌদ্ধদের পাশে দাঁড়ান। কিন্তু আপনারা তো তা করেন না, আপনারা তো সত্যি কথা বলেন না। সন্ত্রাসী লীগের, ছাত্রলীগের ছেলেপেলেরা গিয়ে জমি দখল করে, আওয়ামী লীগের চেয়ারম্যান, আওয়ামী লীগের এমপি হিন্দুদের জমি দখল করে, তখন আপনারা এই কমিটি কই থাকেন? তখন তো আপনারা তাদের নাম নিয়ে বলেন না যে আওয়ামী লীগের অমুক এমপি, অমুক চেয়ারম্যান হিন্দুদের জমি দখল করছে। ওই ব্যাপারে একদম চুপ আপনারা, মুখ বন্ধ। হাসিনার পয়সা খাচ্ছেন, দিনে রাতে হাসিনার পয়সা খাচ্ছেন, আবার ভারতের কাছেও পয়সা খাচ্ছেন। আপনারা একটা সন্ত্রাসী সংগঠন, আপনারা দেশপ্রেমিক সংগঠন, নিজের চরিত্র সংশোধন করেন। জানি আমার ভিডিওর একটু একটু করে টুকরা টুকরা নিয়ে, মিথ্যা বানিয়ে অন্য ভাষায় এটা প্রকাশ করে বলবেন যে আমি হিন্দুদের বিরুদ্ধে বলেছি। না, বাংলাদেশে যারা সত্যিকার অর্থে ভালো মানুষ, সেই হিন্দুরা আমাকে ভালোবাসে। বহু হিন্দু আমার সাথে যোগাযোগ করে, ধন্যবাদ দেয়। আমি মানবতার পক্ষে কথা বলি, আমি কোনো ধর্মের পক্ষে বা বিরুদ্ধে কথা বলি না। এখানে বাংলাদেশের দরিদ্র, অসহায়, দুর্বল সকল মানুষ নিষ্পেষিত এই অত্যাচারী সরকারের কাছে এবং তাদের চোর বদমাশ গুন্ডাদের কাছে। কেউই নিরাপদ না, হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না, বৌদ্ধও না। যখনই মনে করবেন আপনারা যে আরেকজনের উপর অন্যায় হচ্ছে, আমার কি, তখনই মনে করবেন আগামীকালকে আপনার উপর সেই অন্যায়টা আসবেই। কোন একটা হিন্দুর উপরে, আমি মুসলমান ভাইদের বলছি, কোন একটা হিন্দু বা বিধর্মীদের উপরে যখন কোন অত্যাচার আসবে, আপনারা দাঁড়িয়ে যাবেন সেই অত্যাচারের বিরুদ্ধে, সেই বিধর্মী ভাইকে সাহায্য করার জন্য। অত্যন্ত পরিতাপের বিষয় যেটা দেখাতে যাচ্ছি, অত্যন্ত দুঃখের বিষয়।
আশা করি আপনারা পড়তে পেরেছেন, পুরাটা না হলেও উপরের ইম্পর্টেন্ট অংশটা পড়তে পারলেই হলো। যে চিন্তা করেন, নেভি, বাংলাদেশ নেভি থেকে, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নেভি থেকে 122 জনের একটা সদস্য দল যাচ্ছে 12ই জানুয়ারি ভারতে। কিসের জন্য? ভারতের 72তম প্রজাতন্ত্র দিবসে তারা মার্চ পাস্টে তারা অংশগ্রহণ করবে। এবং কিসের জন্য? শেখ মুজিবের কিসের জন্য যেন, এবং বাংলাদেশের স্বাধীনতার উদযাপনের জন্য। বাংলাদেশের স্বাধীনতা উদযাপন হবে বাংলাদেশের মাটিতে। প্রয়োজনে ভারতের একটা কন্টিনজেন্ট বাংলাদেশের কোনো মার্চে অংশগ্রহণ করতে পারে, যেহেতু 13 দিনের জন্য বাংলাদেশ, ভারতের সেনাবাহিনীর ছোট একটা অংশ বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তার অংশগ্রহণ করেছিল। উদ্দেশ্য ছিল তাদের নিজের স্বার্থে, পাকিস্তানকে তারা যুদ্ধে কোনোদিন হারাতে পারে নাই। সেই যখন দেখলো যে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা 71-এর যুদ্ধে ওরা জয়ী হয়ে যাবে মুক্তিযুদ্ধে, তখন এইটার মজাটা এবং এই বিজয়ের স্বাদটা গ্রহণ করার জন্য তারা 13 দিনের জন্য অংশগ্রহণ করলো, যে আমরা পাকিস্তানকে হারিয়েছি। 13 দিনের মজা নিয়ে এসে তারা 50 বছর ধরে বলে যাচ্ছে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে তাদের এটা যুদ্ধ ছিল, এটা নাকি পাকিস্তান আর ভারতের যুদ্ধ ছিল। কত বড় বদ! এইরকম একটা দেশে ভারতের 72তম প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের নৌবাহিনী কেন ভারতে যাবে? বাংলাদেশ, তার মানে কি বাংলাদেশ নৌবাহিনী প্রধান? আপনি কি বলতে চাচ্ছেন বাংলাদেশ ভারতের একটা প্রজাতন্ত্র? বাংলাদেশের একটা কলোনি হয়ে গেছে এখন, ভারতের একটা কলোনি হয়ে গেছে বাংলাদেশ? শুনেন, যেসব কাজ করছেন এইগুলো দেশদ্রোহিতা, এগুলার বিচার কিন্তু হবে। এগুলা কিন্তু সব ইতিহাসে, এই যে চিঠি সাইন করা চিঠি, স্বাক্ষর করা চিঠি, নৌবাহিনী সদরের স্বাক্ষর করা চিঠি, যে কি উদ্দেশ্যে, কখন, আপনারা কার নির্দেশে ভারতে বাংলাদেশের নৌবাহিনীর দেশপ্রেমিক সদস্যদেরকে আপনারা পাঠাচ্ছেন, এবং এই 122 জনের দলকে, বাংলাদেশ নেভির 122 জনের দেশপ্রেমিক সৈনিকদেরকে আপনি ভারতের ভয়ঙ্কর করোনা আমলে তাদেরকে জীবন বিপন্ন করতে তাদেরকে আপনি পাঠাচ্ছেন। কোন বাংলাদেশের স্বার্থ না, এখানে বাংলাদেশের কোনো স্বার্থ নাই। আপনারা যেখানে শুধুমাত্র ভারতে হচ্ছে করোনাতায় রোগীতে পৃথিবীর অন্যতম সবচেয়ে উপরের সবচেয়ে ভয়ঙ্কর 2-3টা দেশের মধ্যেই ভারত একটা। ভারতের ইকোনমি, অর্থনীতি এমন ভয়ঙ্কর যে ভারতের ইতিহাসে হয় নাই। ভারতের জিডিপি -32% চলে গেছে। ভারতের হাজার হাজার ফকিন্নিরা সীমান্ত অতিক্রম করে ভিক্ষা করতে এখন বাংলাদেশে আসছে ভারতীয়রা। এতদিন তো আমাদেরকে মিথ্যা কথা বলার চেষ্টা করেছে যে আমরা চায়নার কাছ থেকে আনতে যাচ্ছি, আমরা নাকি ভিক্ষুক। আসল ভিক্ষুক কারা ধরা পড়ে গেছে। এখন হাজারে হাজারে ভারতীয় ভিক্ষুকরা ভিক্ষা করতে বাংলাদেশে আসছে। সুতরাং ওই ভিক্ষুকের দেশে এই করোনার সময় কেন নৌবাহিনী পাঠাচ্ছেন? নৌবাহিনী পাঠাবেন যখন ইলিশ মাছ ধরতে আসে ভারতীয় চোররা আমাদের সমুদ্র সীমায়, আমাদের নদীর সীমায়, তখন পাঠাবেন নৌবাহিনী এদেরকে লাথি মেরে মেরে ভারত ওই পাশে নৌকা সুদ্ধা পাঠাতে, হাল নয়তো নৌকা ডুবিয়ে দিতে। মানে অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই যে বাংলাদেশের বিভিন্ন কিছু কিছু মানুষের চরিত্র, দেশ বিরোধী চরিত্র। অত্যন্ত পরিতাপের বিষয় যে স্বাধীনতার 50 বছর পরেও 72তম ভারতীয় প্রজাতন্ত্র দিবসে আমরা নৌবাহিনীকে পাঠাচ্ছি। লজ্জিত হওয়া উচিত আপনাদের। শুধু লজ্জিত না, এটা একটা দেশদ্রোহিতার সমান অপরাধ। এখন আসেন, ওনার বাবাও কিন্তু 72 থেকে 75-এর মাঝখানে, এই অল্প 2-3টা বছরের মাঝখানে কিন্তু দেশ এবং জনগণের নাভিশ্বাস তুলে দিয়েছিল। এর আগে লাইভগুলোতে আমি বলেছি যে কি করেছে। জেআরবি গঠন করে তাদেরকে ভারত থেকে প্রশিক্ষণ দিয়ে এসে মানুষকে খুন করার, গুম করার প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসে বাংলাদেশে প্রায় 40,000 মতো মানুষ হত্যা করেছে। তখনও ওনার বাবাও কিন্তু বলতো
আমাকে আপনারা অবসরে যেতে দেন। তখন কিন্তু আওয়ামী অন্যান্য নেতারা, তাজউদ্দিনরা কনি মারতো একজন আরেকজনকে, ওনারা কনি মেরে হাসাহাসি করতো যে এই লোক মুখেই বলে, আসলে জীবনেও কোনো সে রিটায়ারমেন্টে যাবে না, অবসরে যাবে না, সে যতদিন বেঁচে থাকবে সে ক্ষমতা আঁকড়ে থাকবে। কিন্তু ওনার ইচ্ছা ছিল তাই, যতদিন বেঁচে থাকবে ক্ষমতা আঁকড়ে থাকতো যদি বেঁচে থাকতো। কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, কার কখন যে ক্ষমতা এবং জীবন শেষ হয়ে যায় কোনো কিছুর উপর কারণ নিয়ন্ত্রণ কিন্তু আমাদের নাই। সকল কিছুর একমাত্র ফয়সালাকারী স্বয়ং আল্লাহ। আপনাদের পরিকল্পনা আপনারা করতে থাকেন, আল্লাহও আল্লাহর পরিকল্পনা করছেন। আল্লাহ কোরআনেই বলেছেন, যখন তোমরা 2 জন পরিকল্পনা করো আমরা 3 নাম্বার, আমি 3 নাম্বার, তোমরা যখন 3 জন করো আমি 4 নাম্বার। মানে এইভাবে 5-6 পর্যন্ত এরকম একটা উদাহরণ দিয়েছেন যে উনি সব শুনছেন, সব দেখছেন। আপনি অবসরে যেতে চান, এ তো গত 12 বছর ধরে তো আপনার এসব নাটক মিথ্যা বলিস, জনগণ শুনে আর হাসে। কিন্তু আল্লাহ যখন অবসরে আপনাকে পাঠাবেন, আল্লাহর পরিকল্পনা কিন্তু আল্লাহই শ্রেষ্ঠ জানেন। আবার তারপরে মুখে বলছেন ক্ষমতার চেয়ার এবং জেল কিন্তু, কারাগার কিন্তু কাছাকাছি। আপনি বেগম জিয়ার মতো একজন ভদ্র নেত্রীকে আপনি মিথ্যা মামলায়, আপনি হাজার হাজার, আপনার এক একটা কুয়েতে সিঙ্গাপুরের অ্যাকাউন্টেই ছিল $2.6 বিলিয়ন আপনার চুরি করা এই দেশের থেকে, শুধুমাত্র সিঙ্গাপুরের অ্যাকাউন্টেই। আপনি কুয়েতের অ্যাকাউন্ট থেকে আপনার পদ্মা ব্রিজের $600 মিলিয়ন পাচার করতে গিয়ে আপনার মেয়ের জামাই ধরা খেয়ে জেলে। আর আপনি এতিমখানার 2.5 কোটি টাকা, এটা কোনো পাগলে বিশ্বাস করবে? যে টাকা অ্যাকাউন্টে এখনো আছে, সেই টাকা বেগম জিয়া চাইলে আরো শত শত কোটি টাকা চুরি করতে পারতো, তা না করে 2.5 কোটি টাকা, এটা কোনো পাগলে বিশ্বাস করবে? হ্যাঁ, আপনার মতো বদ্ধ পাগলের পক্ষে সম্ভব ওনাকে মিথ্যা মামলা দিয়ে 2 বছর জেলে রাখা। হয়তোবা এখন ওনাকে জীবনের ভয় দেখে ওনার কাছে হয়তোবা কোনো সাইন টাইন কোনো কিছু নিয়ে নিয়েছেন, এই জন্য বিএনপি কোনো কথা বলছে না, স্বাক্ষর নিয়ে নিয়েছেন হয়তো, আমার ধারণা। নয়তো বিএনপি এত চুপ কেন? কিন্তু মরতে আমাদের সবাইকেই হবে, সম্মানের সাথে, ইমানের সাথে। মৃত্যু শ্রেয়। ভয়ের সাথে, দেশ এবং জনগণের পক্ষে না দাঁড়িয়ে দুর্বলভাবে মৃত্যু অত্যন্ত দুর্বল এবং অসম্মানজনক ব্যাপার। তাই আমি আশা করব সবাই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। প্রফেশনাল সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা কথা বলি। কিছুদিন আগে আমাদের সেনাপ্রধান বলেছেন এটা একটা প্রফেশনাল সেনাবাহিনী। হ্যাঁ, আমরা সবাই বিশ্বাস করতে চাই এটা একটা প্রফেশনাল সেনাবাহিনী। জনগণ, বাংলাদেশের 18 কোটি জনগণ বিশ্বাস করতে চায় এবং দেখতে চায় তারা একটা প্রফেশনাল সেনাবাহিনী। যেই সেনাবাহিনী বিদেশে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে আসে এবং শান্তির দূত হিসাবে বছরের পর বছর 1 নাম্বার হয়ে আসে সারা পৃথিবীতে, সেই দেশের 18 কোটি জনগণ আশা করে যে সেই সেনাবাহিনী আগে ঘরে শান্তি আনবে, পরে ঘরের বাইরে শান্তি আনবে পরে। কিন্তু তার উল্টা করছে, ঘরের বাইরে শান্তি আনছে, বিদেশে গিয়ে বিদেশের অন্যান্য দেশের নির্বাচনে সুন্দর সঠিক সুষ্ঠু নির্বাচন করে সরকার গঠন করে দিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু বাংলাদেশে একটা বর্বর মধ্যরাতের ভোটচোরকে সাহায্য করে 12 বছর ধরে অন্যায়ভাবে দেশ এবং জনগণকে নিয়ে খেলতে সাহায্য করছে। প্রফেশনটা কোথায় এক্স্যাক্টলি? প্রফেশনটা কি মুখে না কাজে? প্রফেশনটা আশা করি কাজে দেখাবেন। যদি এতই প্রফেশনের কথা বলেন, ওই যে যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান অফ দি স্টাফ, চিফ অফ স্টাফ মার্ক মিলি বলেছিলেন যে আমরা কোন সরকার প্রধানকে, কোন রাজা বা রানীকে আমরা সাহায্য করার জন্য আমরা ওয়াদা করি নাই, আমরা সংবিধান রক্ষা করার জন্য ওয়াদা করেছি। আপনি আল্লাহর রাস্তায় নিজের ওয়াদা রক্ষা করেন, মুখে মুখে প্রফেশনাল বলে লাভ নেই, নিজের ওয়াদা রক্ষা করেন। তাহলে এই জাতি এবং সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং সৈনিকরা মাফ করবে। আর নয়তো এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সৈনিক অফিসার এবং দেশের জনগণ কেউই মাফ করবে না। নতুন বছরে আপনার প্রতি আমার এবং জনগণের, এই সশস্ত্র বাহিনীর প্রতি আমার আহ্বান, আপনার দেশের পক্ষে এবং জনগণের পক্ষে এই 2021 সালের প্রথমেই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছি, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। দেখেন এই গত 6 মাসে কতজন সশস্ত্র বাহিনীর অফিসার মারা গেছেন, কত
বাইরের সিভিলের লোকও মারা গেছেন। সেটা করোনায় হোক, যেভাবেই হোক, মৃত্যু একদিন আমাদেরকে ছবল দিবেই, সবাইকে, আমাকেও আপনাকেও। আমি কিন্তু দেশের পক্ষে, জনগণের পক্ষে কাজ করছি, কথা বলছি, নিজের পকেটের পয়সা খরচ করে, নিজের সময় ব্যয় করে। আপনি কিন্তু, আপনারা অনেকেই বা সবাই সরকারি চাকরি যারা করছেন, জনগণের পয়সায় আপনারা বেতন পাচ্ছেন, কিন্তু আপনার জনগণ এবং দেশের পক্ষে না দাঁড়িয়ে আপনারা সরকারের একটা তো অবৈধ ভোট চুরি করা সরকার, বৈধ সরকার হলেও কথা ছিল, একটা অবৈধ ভোট চুর, অসাংবিধানিক সরকারের পক্ষে আপনারা কাজ করছেন, যা আপনাদের কর্ম এবং আপনাদেরকে অসাংবিধানিক করে দেয়, আপনাদেরকে প্রফেশনাল না হয়ে আপনাদেরকে আনপ্রফেশনাল বানিয়ে দেয়। সুতরাং এই 2021-এ শুরুতেই আপনাদের প্রতি আহ্বান, আল্লাহর রাস্তে আপনারা দেশ এবং জনগণের পক্ষে কাজ করেন এবং এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কাজ করেন। জনগণের উদ্দেশ্যে আমি আবার মনে করে দিতে চাই, এই বছরের শুরুতে আপনাদেরকে দাঁড়াতে হবে। যুগে যুগে পৃথিবীর ইতিহাসে জনগণকেই দাঁড়াতে হয়েছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, আন্দোলন করে স্বৈরাচারী সরকারকে পতন করিয়েছে এবং একসময় সশস্ত্র বাহিনী এসেও তাদের সাথে যোগ দিয়েছে। তার মাঝখানে আপনাদেরকে আমি কিছু কিছু দেখাবো। আপনারা দেখেন তিউনিসিয়াতে, আপনারা সুদানে দেখেন জনগণের সরকার বিরোধী আন্দোলন এবং তারপরে সফলতা। আপনারা মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকার বিভিন্ন দেশের চিত্র দেখেন, জনতার আন্দোলনেই কিন্তু সরকারের পতন হয়েছে। এত দূরে যাবেন কেন? মাত্র 31 বছর আগের কথা, মাত্র 31 বছর আগের কথা, এই বাংলাদেশেই তো নূর হোসেনরা দাঁড়িয়েছিল স্বৈরাচারের এই নূর হোসেনরা দাঁড়িয়েছিল। এই বেগম জিয়ার সাথে আন্দোলনে, ওনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছে। হ্যাঁ, এরশাদের চেয়ে হাজার হাজার গুণে বেশি বড় স্বৈরাচার এবং অসভ্য সরকার হচ্ছে শেখ হাসিনার সরকার। কারণ বেগম জিয়া যখন আন্দোলন করেন এরশাদ বিরোধী, তখন বঙ্গভবনে এই শেখ হাসিনা বস্তা ভরে ভরে এরশাদের কাছ থেকে টাকা নিয়ে যান। এই তোফায়েল আহমেদ, এই আমির হোসেন আমু, এরা তখন যারা চোখে দেখা সাক্ষী, যারা বঙ্গভবন সামনে ছিল, যারা দেখেছে, তাদের কাছ থেকে আমার নিজে শোনা যে শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ এরশাদের কাছ থেকে বস্তা ভরে টাকা নিয়েছে এবং এরশাদ শেখ হাসিনাকে বস্তা ভরে টাকা তার নিজের গাড়িতে তুলে শেখ হাসিনাকে নিজে কোথাও নামিয়ে দিয়ে আসছে। শেখ হাসিনা কিন্তু তখন 90-এর সরকার বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনেও কিন্তু শেখ হাসিনা বেইমানি করেছে। এবং যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে গণতান্ত্রিক ভাবে, ততবারই শেখ হাসিনা চেষ্টা করেছে সামরিক শাসন একটা কু করতে। 2000 আগেও বলেছি, 1996 সালে জেনারেল নাসিমকে দিয়ে কু করানোর চেষ্টা করেছে এবং 2007-08-এ কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদকে দিয়ে কিন্তু সেনাবাহিনীকে ব্যবহার করে সে তারপরে ক্ষমতায় এসেছে। সুতরাং বাংলাদেশের জনগণ তখন ছিল আরো কম, বাংলাদেশের জনগণ এখন পরিমাণে আরো অনেক বেশি। বাংলাদেশের জনগণ ছিল আরো লেস ইনফরমেটিভ, মানে কম সংবাদ পেত, কারণ ওই 90-এ কিন্তু বাংলাদেশে ফেসবুক ছিল না। ফেসবুক আবিষ্কার হয়েছে মাত্র 2004-এ। আপনাদের তখন ইউটিউব ছিল না, তড়িৎ গতিতে আপনাদের মোবাইল ফোন ছিল না, তড়িৎ গতিতে সংবাদ চলে যাওয়ার জন্য একজন আরেকজনের কাছে। তারপরেও 90-এ বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের একটা সফল আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল। আর এখন 2021-এ পা দিয়েছে। তার 31 বছর পরে আপনারা মুহূর্তের মাঝখানে খবর পেয়ে যান, এক একজনের 2টা-3টা করে সেলফোন আছে, মোবাইল ফোন আছে, সবার মোবাইল ফোনের মাঝখানে ফেসবুক আছে, ইউটিউব আছে। আপনারা কেন পারবেন না? আপনারা
ইউটিউব আবিষ্কার হয়েছে আপনাদের জন্য, ফেসবুক আবিষ্কার হয়েছে ব্যবহারকারীদের জন্য। আপনাদের আবিষ্কার আল্লাহ তৈরি করেন নাই ফেসবুক এবং ইউটিউবের মাঝখানে পড়ে থাকার জন্য। সংবাদ পাওয়ার জন্য, যতটুক দেখার জন্য ততটুক সময় ব্যয় করার পরে যার যার দায়িত্ব করতে নেমে যান। সুতরাং আপনাদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, পৃথিবীর সৃষ্টির পরে সকল স্বৈরাচার এবং অত্যাচারী সরকার জনগণের ভয়কে পুঁজি করেই তারা ক্ষমতায় টিকেছিল, এবং সেই একইভাবে শেখ হাসিনা কিন্তু আপনাদের ভয়কেই পুঁজি করে টিকে আছে। যেই দিন আপনি ভয়কে ডিঙিয়ে উঠে দাঁড়াতে পারবেন, সেই দিন বুঝতে পারবেন এটা আসলে আপনার মনের ভয়, এটা আসলে বনের ভয় না। আমি আগের লাইভেও বলেছি, বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। আপনাদেরকে আজকে মনের বাঘে খাচ্ছে, বনের বাঘে খাচ্ছে না। পুলিশ কিন্তু আর গ্রেফতার করতে পারছে না, নামছে না, কারণ সমস্ত পুলিশ বুঝে গেছে সরকার পতনের সময় চলে আসছে। এখন যারা যারা এই অপকর্মে নামবে, এইসব পুলিশ পরিবার নিয়ে বাংলাদেশে আর বাঁচতে পারবে না। কারণ বেনজিররা কিন্তু দেশ ছেড়ে ইতিমধ্যে বিদেশে বাড়ি কিনে রেখেছে। বেনজির সমস্ত টাকা পয়সা, বেনজির এবং অন্যান্য পুলিশের অপকর্মীরা, ওই মুনিরা, পুলিশের মুনির, এরা কিন্তু সব বিদেশে বাড়ি কিনে টাকা পয়সা পাঠিয়ে রেখেছে। কিন্তু পুলিশের সাধারণ পুলিশের অফিসাররা এবং কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু, পুলিশ, বিজিবি, র্যাব, তাদের কিন্তু বিদেশে টাকাও পাঠাতে পারে নাই, বাড়িও কিনতে পারে নাই। তাদেরকে বোবা চেনে কিন্তু বাংলাদেশেই থাকতে হবে। এবং যারা যারাই পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, যারাই আজকে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের পরিবার সহকারে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ভয়ঙ্কর সময় আসছে, মনে রাখবেন। অ্যাকশন যত বেশি হয়, রিয়াকশন কিন্তু সম পরিমাণে তত বেশি হয়। যতটুকুই অ্যাকশন 12 বছরে শেখ হাসিনা করিয়াছে, রিয়াকশনই হইবে তত ভয়ঙ্কর। 72 আর 75-এর অ্যাকশনে যেই রিয়াকশন হয়েছিল, এই 12 বছরের রিয়াকশন কি হবে বুঝে নিয়েন। এটার কি রিয়াকশন ভয়ঙ্কর। দেশের সীমানা থেকে সামলাতে পারবেন না, বিদেশে থেকেও অনেকে সামলাতে পারবেন না। হুঁশিয়ার। আনসার, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, সিভিল প্রশাসন, সবাইকে বলে দিচ্ছি, 12 বছরের অন্যায় অত্যাচারের রিয়াকশন হবে ভয়ঙ্কর। জনগণ জেগে উঠছে, নিষ্পেষিত জনগণ আর পিছনে যাওয়ার জায়গা নাই। যখন ওরা নামবে, বাড়ি বাড়ি, ঘরে ঘরে ঢুকে জ্বালাবে। হুঁশিয়ার। 2021-এর প্রথম দিনে আমি এই সতর্কবাণী দিলাম, পরিবার নিয়ে সবাইকে নিয়ে বিপদে পড়ার আগে। হুঁশিয়ার। জনগণ যখন রাস্তায় নামবে, কারোর কথাই জনগণ কিন্তু আর পিছনে ফিরে তাকাবে না। এই বলে আল্লাহর কাছে আমি স্বৈরাচার, ভোটচোর, ব্যাংকচোর, খুনি, গুমকারী এই সরকারের পতন কামনা করে এবং দেশ ও জনগণের মুক্তি কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সাথে থাকুন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং সবাই একসাথে একত্রে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।